তার জন্য আমাদের ভারত সরকার একটা সময় সবুজ বিপ্লবের ডাক দিয়ে আমাদের কাজ করতে হয়েছিল। যদিও আমাদের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী কৃষক এবং কৃষির জন্য অনেক পদক্ষেপ, অনেক কর্মসূচি, উদ্যোগ গ্রহণ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো সেই সফলতা অর্জন করতে পারিনি, লক্ষ্যমাত্রায় আমরা বুঝতে পারিনি। তার জন্য এখন নতুন করে, যেহেতু আমাদের নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে নিয়ে নতুন ভারত গড়ার স্বপ্ন তিনি দেখছেন, সব দিক থেকে ভারতবর্ষকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি আত্মনির্ভর ভারতের ডাকও দিয়েছেন। আত্মনির্ভর ভারত করতে গেলে আমাদের কিষানদেরকেও আত্মনির্ভর কিষান বানাতে হবে। তো তার জন্য কৃষকদের জন্য, কৃষির জন্য আমাদের সরকারের গৃহীত পদক্ষেপ সে সম্পর্কেও আমাদের জানা, এবং এই জানার পরে যে আমাদের জ্ঞান বা যতই আমরা জানতে পারবো আইনের সম্পর্কে, কৃষির উন্নতির জন্য সরকারের গৃহীত পদক্ষেপ, সেটাকে কৃষকদেরকে কিভাবে দেওয়া যায়, সেগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য, কৃষকদেরকে সহায়তা করার জন্য আমাদেরও জানা। এখানে আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয়েছে যে সার ব্যবহার করা হয়, কীটনাশক, যে কেমিক্যাল ফার্টিলাইজার যেটাই আমরা বলি, তার ব্যবহারে অনেক সময় কৃষকদের দৈহিক এবং শারীরিক বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে পারি, অথবা আমাদের পরিবেশকে মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতি করতে পারে। তো তার জন্য আমাদের একটা সচেতনতা দরকার আছে। তার জন্যই হয়তোবা আমাদের কিষাণ মোর্চা, আমাদের ভারত সরকার যে দেখছে যে এই নিয়ে আলোচনা করা দরকার, আরো সচেতনতামূলক সভা সমিতির অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সচেতন করে তোলা দরকার। তার জন্যই আমাদের যারা বাইরে থেকে আসেন, দিল্লি থেকে বা আরো বিভিন্ন বাইরের থেকে, এবং আপনারা যেহেতু নির্বাচন চলছে, প্রত্যেকের একটা আলাদা দায়িত্ব, সবারই কোনো না কোনো জায়গায় থাকার কথা, তারপরেও আপনারা আলাদা করে আমাদের কৃষি এবং কৃষকদের জন্য আপনারা এই যে আয়োজন করছেন, এটা মানে বিরাট গুরুত্ব রাখে। আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি বিল আমরা পার্লামেন্টে সংশোধন আমরা করেছি, বিল এনে সেটাকে আইন যেটা ছিল, কিন্তু তারপর থেকে একটা শ্রেণী রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলি মাঠ গরম করার জন্য চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে আজকের আলোচনা সভা আমাদের জন্য অনেক অনেক লাভদায়ক, সহায়ক হবে। এবং আজকের পরে আপনারা যখন বিভিন্ন জায়গায় যাবেন, আমাদের যে ফার্মার্স ক্লাবদের সঙ্গে বসবেন, কৃষকদের সঙ্গে বসবেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করে এইগুলি একেবারে কৃষকদের কাছে নিয়ে যাবেন, তখন আমাদের জন্য আরো অনেক মানে লাভ হবে। যেটা আমি বলছিলাম যে কৃষি আইন তো আগেও ছিল, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় আইন আমাদের পার্লামেন্টে রচিত হয়েছে, সেটা দেশের জন্য। এবং আমরা জানি, সবাই যেহেতু আমরা শিক্ষিত, যে রাষ্ট্র পরিচালনার জন্যই, রাষ্ট্রের উন্নতি, সমাজের উন্নতি, এই জন্যই আমরা আইন তৈরি করি। আর সময়ের সাথে তাল মিলিয়ে আইনকে সংশোধন করা হয়। যে আইনটা পুরান ছিল, তার সাথে তার মাধ্যমে কৃষকদেরকে লাভ দেওয়া যদি অসুবিধা হয়, সেটাকে সংশোধন করে কি করে কম সময়ে আরো কি করে কৃষকদের লাভ দিতে পারি, সুবিধা দিতে পারি, কৃষির উন্নতি আমরা করতে পারি, তার জন্য আমাদের আইন। কিন্তু আমরা দেখেছি যে নতুন কৃষি বিল যেটা আমরা মানে বিল হিসেবে এনে সংশোধন করলাম, তার বিরুদ্ধে একটা অংশ মাঠে নেমে গেছে। সেই সম্পর্কে আমাদের মানে সজাগ থাকা, এবং সজাগ থেকে এগুলির সম্পর্কে আলাপ আলোচনা, সেমিনার ইত্যাদির মাধ্যমে কৃষকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। এই সব কিছুই
কৃষির উন্নতির জন্যই হচ্ছে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের এখান থেকেও পবিত্র করেরা, জিতেন চৌধুরীরা, আমি দিল্লিতে ছিলাম সেই দিন, একদিন হঠাৎ করে জিতেন চৌধুরী অনলাইন লাইভ তিনি ভাষণ দিচ্ছেন, সম্ভবত গুজরাট বা কোথাও হয়তোবা হবে 200-300 লোকের সামনে একটা বড় সভা বলে উনি ভাষণ দিচ্ছেন। তো আমার হঠাৎ করে যেহেতু চোখে পড়লো, আমি কোয়ার্টারে পার্লামেন্ট সেশনের ফাঁকে আমি ছিলাম, তো 10-15 মিনিট আমি দেখলাম। ত্রিপুরার কথা ওইখানে গিয়ে বলছেন উনি প্রাক্তন সাংসদ, ত্রিপুরা রাজ্যের কৃষির বেহাল অবস্থার কথা তুলে ধরছিলেন পবিত্র করেরা। তো আমার হাসি, আমি মানে পাচ্ছিলাম হাসি, কেননা সবে মাত্র 2-3 বছর হয়েছে আমাদের সরকার হয়েছে, 25 বছর তাদের হাতেই ছিল। আমি তো জানি যে পত্র পত্রিকায় একটা সময় আমাদের অগর বাবু যখন কৃষি মন্ত্রী ছিলেন, সারের জন্য আমাদের যখন বিভিন্ন পেপারে লেখালেখি হচ্ছিল, একদিন তিনি ইন্টারভিউ দিয়ে বসলেন যে রাবার চাষিদেরকে সমস্ত সার দিয়ে দেওয়া, এখন বাকি আলু কপি যারা চাষ করেন তাদেরকে দেওয়া যাচ্ছিল না। তো এরকমও আমরা দেখেছি নিউজ পেপারে, এরকম একটা অব্যবস্থা তাদের সময় ছিল। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে আমাদের বর্তমান সরকার কৃষকদের জন্য এত সুন্দর পরিকল্পনা এবং কর্মসূচি হাতে নিয়েছে, কিন্তু উনি গুজরাটে, দিল্লিতে পবিত্র করেরা গিয়ে বলছেন ত্রিপুরা রাজ্যে কৃষির করুণ অবস্থার কথা। 25 বছরের কথা ভুলে গেলেন, যে মাত্র ক্ষমতা ছাড়া হলো ওইখানে গিয়ে ওই কথাগুলি বলছিলেন। আমি বলতে চাই, কৃষকরা কোনোদিন ধানের মূল্য পায়নি ত্রিপুরা রাজ্যে, বিপ্লব দেবের মাধ্যমে আমরা সেটা পেয়েছি। আমাদের আনারসের চাষ আরো তো 50 বছর আগে থেকে হতো ত্রিপুরা রাজ্যে, কিন্তু কোনোদিন তারা আনারসের মূল্য বুঝেনি। আমরা যারা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা নিজেদের খাওয়ার জন্য আমরা হয়তো আনারস চাষ করতাম। এখন আনারসের মূল্য, আনারসের দ্বারা ত্রিপুরা যে নাম উজ্জ্বল হচ্ছে সেটা আমরা এখন বুঝতে পারি। এই সমস্ত কিছু আমাদের রাজ্য সরকারের কারণে আজকে কৃষক এবং কৃষির এত আমাদের সারা ভারতবর্ষে এবং বিশ্বেও আজকে চর্চা চলছে আমাদের ত্রিপুরাকে নিয়ে। যে স্বপ্ন কৃষকদের ইনকাম বাড়ানো, সেটা প্রকৃতপক্ষে আমাদের ত্রিপুরা রাজ্য হচ্ছে। বাঁশ থেকে শুরু করে, চা থেকে শুরু করে, রাবার থেকে শুরু করে এবং আরো অন্যান্য যে চাষ, কোন বিষয়ের উপরে আমাদের রাজ্য সরকার দৃষ্টি দিচ্ছে না। ইদানিং যে বিধানসভায় আমরা দেখেছি রাবার থেকে শুরু করে, এর আগে বাসের উপরে মুখ্যমন্ত্রী এত সিরিয়াস যে বাসকে সারা বিশ্বের দরবারে আজকে তিনি উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আমি কিছুদিন আগে নীতিন গডকরির সঙ্গে দেখা করার সময় ওখানে একজন ব্যক্তিকে আমি পেয়েছিলাম, যিনি আমাদের ত্রিপুরা রাজ্যে বুজ্জনগরে বাস থেকে টাইলস তৈরি করছেন, একটা ইউনিটের যিনি ওই ফ্যাক্টরির একজন জনক দায়িত্বপ্রাপ্ত লোকের সঙ্গে ওনার মাধ্যমে আমি জানতে পারলাম পার্লামেন্ট যে নিউ ভবন হচ্ছে আজকে দিল্লিতে, পার্লামেন্টের নতুন ভবন, সেখানে ওনারা চেষ্টা করছেন যাতে টাইলস ব্যবহার যেটা হবে সেটা ত্রিপুরার বাসে তৈরি সেটা যেন করা হয়। আমাকে অনেকজন বলেছেন, বিহারের আমার পিএর যিনি বিহারের লোক, পাটনাতে এয়ারপোর্ট এবং বিচারালয় যে হাইকোর্ট, সেখানে যে বিএপি কক্ষগুলি সেটা ত্রিপুরায় টাইলস দিয়ে তৈরি, বাসি তৈরি টাইলস দিয়ে সেটা হচ্ছে। গোয়াতে, আমি গোয়াতে গিয়েছিলাম, গোয়াতে যে সাগরের যে সি বিচের মধ্যে যেটা বসে থাকার চেয়ারের মতো, সেটা আগে হয়তো অন্য দিয়ে হতো, এখন ত্রিপুরা থেকে অর্ডার যাচ্ছে, ত্রিপুরাকে অর্ডার দিচ্ছে যে ওখানে যেন আমরা সেটা পাঠাই। এইভাবে আস্তে আস্তে আমাদের দেশ ছাড়িয়ে আজকে আস্তে আস্তে পরবর্তীকালে হয়তো আমরা মালদ্বীপ বিভিন্ন এরকম আমি শুনছি আলোচনা চলছে। তো ত্রিপুরার বাসকে আমরা আগে কি বলতাম, শুধু বাস করে খাওয়ার জন্য আমরা আলোচনা করতাম, অথবা জন্ম থেকে মৃত্যু জনজাতিরা ব্যবহার করে টঙ্গর বানানো, এই বানানো, এর বাইরে কিছু আমরা ভাবতাম না। আজকে বাসের উপরে চাষি যারা চাষ করেন, বাস উৎপাদন করেন, তারা গর্বের সঙ্গে বলছে আমি বাস চাষ এত হেক্টর আমি করছি। এবং যারা বাস চাষ করেন তারা আজকে
একটা মানে সিকিউর তারা, যে আমার এই বাস বিক্রি করতে পারবো, এই থেকে একটা বাসে যদি 10টা বোতল হয়, আমি নিজেও নীতিন গডকরি সহ অনেক মন্ত্রীকে আমি নিজে দিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীজি সবাইকে পাঠিয়েছেন, বিস্কিট হচ্ছে, বিভিন্ন ফার্নিচার বোতল। তো আজকে এই বাস কোন জায়গায়, যেখানে ছিল তার থেকে এখন সারা পৃথিবীকে আমরা হয়তো আগামী দিনে যে এই জিনিসটা উৎপাদন কোন জায়গায় হয়, ত্রিপুরা। এই একটা শুধু বাসের উপরে আমাদের নাম আমরা উজ্জ্বল করতে পারবো, তার দ্বারা আমাদের চাষিরা, কৃষকরা লাভবান হচ্ছে। আমাদের চায়ের জন্য আমি দেখেছি যে সন্তোষ বাবু উনি চায়ের জন্য কঠোর পরিশ্রম করছেন। আমি নিজেও তার জন্য ওনার কাছ থেকে অনেক কথা শুনে কিছুদিন আগে সীতারামনজির সঙ্গে যখন দেখা করেছিলাম, 2টা বিষয় নিয়ে আমি গিয়েছিলাম। অর্থমন্ত্রীদের বৈঠকে আমাদের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কর্তাজি উনি এডিসি সহ কিছু স্পেশাল প্যাকেজের কথা বলেছিলেন, এই একটা বিষয়। আর একটা চা সঙ্গে যারা যুক্ত আমাদের, আমি জানি না এক্সাক্ট যে ফিগার, 56 এরকম বাগান আমাদের এখানে আছে, আমি শুনেছি প্রায় 30,000 লেবার্স আমাদের এখানে কাজ করছে। তো আমার মন্ত্রী, আমার সরকার হলেও আমার সেই দিন একটু ঈর্ষা আমার হয়েছিল সীতারামনজির প্রতি, আমার দুঃখ হয়েছিল যে পশ্চিমবঙ্গ এবং আসামের জন্য এত টাকা দিলেন, আমার ত্রিপুরাকে দিলেন না। তো তার জন্য আমার ইচ্ছে ছিল যে একবার ওনাকে রিটেন আমি দেবো আমার ত্রিপুরার জন্য, তার জন্য ওনার কাছে আমি যাই এবং দিয়েছি। তো চা আগামী দিনে আমাদের একটা ভবিষ্যৎ। তো এরকম করে আমি বলবো, আমার এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রিক কেউ আছে কিনা জানি না, এই ধলাই জেলায় আমি যখন এমপি হওয়ার পরে পরপর 2-3টা দিশা মিটিং করলাম, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কাউকে পাইনি। তো একদিন আমি ডিএম কে বললাম, এখানে তো আমি জানি আছে, কেন তারা আসে না, নেক্সট মিটিং এর জন্য আসে। তো আসার পরে তাদের থেকে শোনার পরে আস্তে আস্তে আমি একদম খোয়াই পর্যন্ত, আমাদের জয়দেব বাবু পর্যন্ত আমি গিয়েছি, এই যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র। তো আমি জানি আমাদের এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র ভালো কাজ করছে, সরকার ভালো কাজ করছে, এবং আমাদের আয় যে বাড়ানো কৃষকদের সেটাও হচ্ছে। পাশাপাশি আমি যদি সম্পূর্ণ বলে অনেক সময় লাগবে, আমি বলবো না, আপনারা অনেকে এক্সপার্ট যারা তারা বলবেন যে আজকে কৃষকদেরকে কি দেওয়া হচ্ছে না, মেশিন থেকে শুরু করে উন্নত মানে ধরনের বীজ, যেটা সার, সব কিছুই দেওয়া হচ্ছে। এবং আমাদের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি উনি তো আসলে ভারতবর্ষকে কৃষির মাধ্যমে দেখছেন স্বপ্ন, যে ভারতবর্ষকে কৃষির মাধ্যমে আমরা বিশ্বের একদম সর্বশ্রেষ্ঠ দেশ আমরা করব। কারণ আমাদের এখানে যে ভূমি খুব উর্বর, কৃষকরা এত মানে পরিশ্রম করতে জানে আমাদের কৃষকরা। তো এই কৃষিকে যদি আমরা উন্নতি করতে পারি, তার জন্য আমাদের দরকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন। তার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই সমস্ত যে কর্মসূচি, আইন সংশোধন থেকে শুরু করে কি করে সহায়তা দেওয়া যায়, কিষাণ সম্মান নিধি। আমরা তো ত্রিপুরা রাজ্যে সবসময় আন্দোলন করে আমরা অভ্যস্ত ছিলাম, আন্দোলন ছাড়া কিছু হয় না, আন্দোলন লড়াই চায়, লড়াই করে বাঁচতে চায়, লড়াই ছাড়া বাঁচতেই পারতাম না আমরা। কিন্তু এখন লড়াই করতে হয় না, না নরেন্দ্র মোদী জি লড়াই করতে বলেন, না আমাদের বিপ্লব কুমার দেবজি লড়াই করার জন্য বলেন। আমাদের প্রধানমন্ত্রী জি যদি বলেন যে দেশের জন্য ভাবুন, দেশের জন্য করুন, এই কথাগুলি বলেন। তো দেশের জন্য করতে গেলে কৃষকদের জন্য কিছু করা। তার জন্যই দেখুন আজকে যে জমিতে জলসেচের ব্যবস্থা নেই, সেখানে সাবসিডি দিয়ে 1,25,000 টাকা সেখানে জল সেচের ব্যবস্থা করা হবে, মেশিন লাগানো হবে, 25,000 টাকা, 2,500 টাকায় আমরা এমন অনেক কিছু দিচ্ছি যেটা অকল্পনীয়। কৃষকদের বাড়তি আয় যাতে হয় তার জন্য বছরে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে। তো এই সময় আমাদের কৃষকদের জন্য, কৃষির জন্য করা। আজকে এখানে সারের যে প্রয়োগের কথা আমি দেখেছি, আমিও কৃষক পরিবারের বলবো, আমার বাবা যদিও চাকরি করতেন, তার আগে তো আমরা জমিয়েছিলাম, আমি ছোটকালে দেখেছি, জমে আমিও ঘুরেছি। তো এই জন্য মাঝে মধ্যে আমি এখন এটা যেহেতু রাজনীতিক অনেক সময় আক্রমণের শিকার হই, আমিও বলি কারো জবাব দিতে গিয়ে, কেউ যদি রাজপুত্র হয় আমিও জমিয়া পুত্র বলতে হয় আমাকে। তো আমি জানি যে আমাদের এই জমিয়াদের অবস্থা, কৃষকদের অবস্থা, তার জন্য আমাদের সরকার কাজ করছে। তো এই যে সারের প্রয়োগ আমি দেখেছি, আমাদের জমিয়ার মানে যারা কৃষিকাজে যারা করেন, তারা এই সার ব্যবহার করতে একটা সময় একেবারে রাজি ছিল।
অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন অনেকজন ব্যবহার করতে শুরু করেছেন, কিন্তু আমার যদি স্পষ্ট ধারণা যদি না থাকে কত পরিমাণ ব্যবহার করতে হবে, শোনা যাবে? ঠিক আছে। তো কত পরিমাণ সার ব্যবহার করতে হবে সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের অসুবিধা হবে। এবং ব্যবহারের সময় আমার হাতের মধ্যে গ্লাভস লাগাতে হবে কিনা, বা কোন জমিতে কি পরিমাণে, আমাদের প্রথম তো বুঝতে হবে যে তার জন্য আমাদের সরকার সয়েল হেলথ কার্ড নি বলে সেটা যেমন দিয়েছে, কারণ মাটি পরীক্ষা থেকে শুরু হয় আমাদের। মাটি পরীক্ষার পরে ওই মাটিতে কোন ধরনের চাষ করা হবে সেটা দেখার জন্য, বোঝার জন্য আমাদের সরকার সাহায্য করছে। তারপরে ফসল যে বীজ উন্নত মানের সেটাও দেওয়া হচ্ছে, জলের জন্য দেওয়া হচ্ছে, তো সব কিছুই তো হচ্ছে। এবং তারপরে এখন তো চিন্তা করা হচ্ছে যে মার্কেটিংয়ের ব্যবস্থা, যে কথা আমি বলছিলাম যে কৃষি আইন সংশোধন। আমরা দেখেছি আমাদের কৃষকরা অনেক কিছু উৎপাদন করেন, কিন্তু বাজারের কারণে সেটা মার খায়, ফসল বিক্রি করতে পারেন না। আমরা যে সময় আমি দেখেছি গত 3-4 বছর আগে পেঁয়াজের দাম যখন 100 টাকা 150 টাকা হয়েছিল, তখন আমরা দেখেছি যে মুম্বাইয়ে পেঁয়াজের দাম তখন ছিল 12 টাকা 20 টাকা 30 টাকার এর উপরে বেশি হয়নি। তো তাহলে ওইখানকার যে কৃষকরা বাজারের কারণে হয়তো বা হয়েছিল, আমাদের এখানে আনারস চাষিরা একটা সময় বাজারের কারণে বিক্রি করার সুযোগ তাদের ছিল না, উৎসাহ ছিল না। তো তার কারণে যে কৃষি এমন একটা বিষয় যে একটার সঙ্গে আর একটা সম্পর্কিত, তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এইগুলি চিন্তা করে আজকে এই সমস্ত সবার আয়োজন। আমাকে উনি বলছিলেন যে আগামী দিনে আমাদের অ্যাপ তৈরি হচ্ছে। অ্যাপ এখন তো সবাই আমরা ডিজিটাল যুগে আছি, কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট এর মাধ্যমে কৃষকরাও যেমন সচেতন হচ্ছেন, তেমনি সরকারও তাদের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা করছেন বিভিন্ন দিক থেকে কিভাবে সাহায্য করা যায়। তো আগামী দিনে হয়তোবা এমন হবে, দিন আসবে ওনারা বলবেন হয়তোবা যে একটা অ্যাপ ডাউনলোড করবেন, তাতে আপনারা অর্ডার দিতে পারবেন। অর্ডার দেওয়ার সাথে সাথে আপনার জন্য কোন ধরনের বীজ দরকার, কোন ধরনের সার দরকার, সমস্ত ইনস্ট্রাকশন সেখানে আপনারা পাবেন, যে কিভাবে ব্যবহার করা না করা। এখন তো এমন আমি দেখেছি, আমি কয়েকদিন আগে সাউথ ইন্ডিয়ান যে ড্রেস সেটা কিভাবে পরতে হবে, এখন ড্রেস পরাও আমরা অনলাইনের মাধ্যমে নেটে দেখে আমরা ড্রেস পরতে পারি, কিভাবে কোন ড্রেস তৈরি করা হয় কি। তো আগামী দিনে কৃষকদেরকেও আমরা আমাদের সরকার ডিজিটালে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। একদিকে তো আমাদের যে সনাতন প্রথায় কি এটাকে বলবো, প্রাচীন আগে পুরানো প্রথায় যেভাবে হচ্ছিল তাতে ফসল উৎপাদন কম হতো। তো তার জন্য এই সমস্ত চিন্তা ভাবনা, একদিকে ফসল বাড়ানো, উৎপাদন কম সময়ের মধ্যে কিভাবে বেশি উৎপাদন করা যায়, এই সমস্ত দিক চিন্তা করে আজকে এই যে ফার্টিলাইজারের ব্যবহার, কেমিক্যাল ফার্টিলাইজার বা বিভিন্ন এগুলি নিয়ে আলোচনা আজকে। তো আলোচনায় যারা এসছেন আপনারা, আমি আশা রাখবো যে আপনারা এখান থেকে অনেক কিছু নিয়ে যাবেন এবং আমাদের সমাজের মধ্যে সেটাকে দেবেন। আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির যে স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার ক্ষেত্রে তাকলাই আবো করিসা বামফ্রন্টের জমানা শেষ, সিপিআই